নমস্কার, CNN 24-এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাউরিকান্দির দ্বিতীয় খণ্ডের হায়দর বাজারে দলবল নিয়ে হামলা, গুরুতর আহত 2, আটক 4। সুনাই ব্লকে আমিনুলের কমিশন প্রথা নেই, কাজ হচ্ছে বললেন বিধায়ক সাজু। গুয়াহাটিতে বিজেপি জাতীয় কার্যকরী সভাপতি নীতিন নবীনকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী। ভারত বাংলা সীমান্তে সতর্কতা জোরদার, খোয়াইয়ে পুলিশ বিএসএফের যৌথ টহল অব্যাহত। ধলাই উপজেলায় ভূমাফিয়াদের দৌরাত্মে অতিষ্ঠ জনগণ, ধ্বংস হচ্ছে গ্রামীণ সড়ক, সংকটে স্কুল পড়ুয়ারা। এবারে আজকের বিস্তারিত সংবাদ। সম্প্রতি হাতিকাল বাজারে জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে একজনের মৃত্যু ঘটনার রেশ কাটতে না কাটতেই পার্শ্ববর্তী গ্রামে ফের একই ধরনের ঘটনা সামনে এলো। যদিও এই ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে 2 জন গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার ভোরে। অভিযোগ অনুযায়ী বাউরিকান্দির দ্বিতীয় খণ্ডের হায়দর বাজার এলাকার বাসিন্দা আবুল হোসেন লস্করের বাড়িতে দলবল নিয়ে হামলা চালান তার প্রতিবেশী জাকির হোসেন লস্কর। তার সঙ্গে ছিলেন ভাই বক্তার হোসেন লস্কর, আলতাফ হোসেন লস্কর সহ আরও কয়েকজন। অভিযোগ, আচমকা হামলা চালিয়ে অভিযুক্তরা আবুল হোসেনের বসতবাড়ি ভাঙচুরের পাশাপাশি লুটপাট চালায়। এছাড়াও হামলাকারীরা আবুল হোসেন লস্করের স্ত্রী অফিজা বেগম লস্কর ও তার ভাইয়ের স্ত্রী মিনারা বেগম লস্করকে মারধর করার পাশাপাশি শ্লীলতাহানি করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ কয়রং থানা জানানো হলো। অল্প সময়ের মধ্যেই পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ অভিযুক্ত জাকির হোসেন লস্কর, বক্তার হোসেন লস্কর ও আলতাফ হোসেন লস্করকে আটক করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে আবুল হোসেন লস্করকেও আটক করা হয়। আমি ফজরের নামাজ পড়িয়া বারইয়া দেখি তারা ইটি দেখি আমি আগুইয়া দেখলাম যে বক্তা আমার বাতুই যা আবুল হোসেনের গড় বাঙ্গা বাড়াবাড়ি করিয়া টিন টানতা লইয়া যাইতে গিয়া আমার আবুল হোসেনের আমার হিতাও আমার বাতি যায়, নিতেও আমার বাতি হয়ে যায়। আর আমিও দৌড়িয়ে বাড়িলে আমারও আরও গালাগালি কথা আমি আর আগাইছি না। আমির হোসেন যে আমার বাতি হয়ে যায়, হে আগুয়াইলে হি বেশ দূরে গেছে না, তারও রয়েছে আবো গরু দিঘা দেহের, হেও জানে না এটা ঘটনা। এর বাদে তারে দৌড়াইয়া আইয়া বক্তার হোসেনে আইয়া তারে বাড়ি মারিয়া হি মনে করছে কি আমার মারতো না, তার আপন ভাই। আর আইয়া সরে দিয়ে আসো তার লগে আরও জনে আনে গোদায় দিছে। আর বাড়ি কুদালের বাদান দিকে কুদাল দিয়ে বাড়ি মারছে। বাড়ি মারলে কুদালের যদি মারছে না, লাগিছে আইয়া কুদালের বাদা দিয়া 2-3 বাড়ি মারিয়া মানুষ লগে ফেলাই দিছে। লগে ফেলাই দিলে এর বাদে বেটি গেছে ওই যে অজিফা যে বেটি আবুল হোসেনের বেটি, হি বেটিকে পাওয়া দিছে। হি বেটিতে আরও 2টা দিয়া বেটিরে আরও খারাপ করছে। আমি হেফাজর হইতে চাই না ওলা গঠন তার দেখিয়া আমরা মানুষ দৌড়িয়ে মানে 2-3 বাড়িতে তো সকাল হিসাবে মানুষ দৌড়ি বার হয়েছেন। বার হইলে দেখলা খালি মানে উবইও খালি চাইতে খালি উবইও চাইতে মানুষ আগে দিয়ে আগে না, নিজের জগর না তাই গড় দুয়া টিন টান ভাঙ্গিয়া তারা পয়সা করিও আসলো। আর সোনার উপর আসলো আমার বাইর বউ আবুল হোসেনের মার, তার বাইর বউ তা সারা হস্তনস্ত করিয়া টিন টান সারা লইয়া গেছেন। আর যেত তা আসলো মোটামুটি গড়র তারা তো 1 বছর দিন থেকে একবার দরবার দিয়ে হইলে তারা গড় দর বানায় তারা গড় দিন থাকেন বহুদিন থেকে গড় দুয়ার তাকে 1 বছর দিন থাকিয়া ও পর্যন্ত ওই লোক আবুল হোসেনের তার বাপর সত্য আমরা চাইর অংশ আমার সকল বড় বাইর ফুয়া হইল আবুল হোসেন। আমি চাই আর যে এখন উপযুক্ত বিচার চাই। আমি সুনাই ব্লকে কর্মসংস্কৃতি ফিরে এসেছে বলে দাবি করছেন সুনাইর বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া। বুধবার দুপুরে পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় 13 লক্ষের ও অধিক অর্থ ব্যয়ে নতুন ব্লক কার্যালয়ের শিলান্যাসের সভায় তিনি বলেন, বিগত দিনে সুনাই ব্লকে কমিশন প্রথা চালু করেছিলেন সাবেক বিধায়ক। কাজের কোনো সুষ্ঠু কর্মসংস্কৃতি ছিল না। পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি ও ব্লকের কর্মচারীরা
বিধায়কের চাপের মুখে ছিলেন। প্রাক্তন বিধায়ক প্রতিটি কাজে মোটা অংশের কমিশন বসিয়ে দিয়েছিলেন। তার কথা অমান্য করলে হুমকি ধমকি এমনকি জোর করে কমিশন আদায় করেছেন। ব্লকে কর্মীরাও চাপের মুখে পড়ে কাগজে সই দিতে বাধ্য হয়েছিলেন। এভাবে সুনাই ব্লকের সুষ্ঠু কর্মসংস্কৃতি ভেঙে দিয়ে কমিশন প্রথা চালু করেছিলেন। আমি বিধায়ক হওয়ার পূর্বে বলে দিয়েছিলাম ব্লকের কোনো কাজে হস্তক্ষেপ করব না। 5 বছরের মাথায় কারো কাজে হস্তক্ষেপ করিনি। পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি ও ব্লকে কর্মীরা এখন স্বাধীনভাবে কাজ করছেন। তিনি জানান, বিগত দিনের দুর্নীতির কারণে বিগত 4 বছর কোনো কাজ করতে পারিনি। যে কাজে হাত দিই সেই কাজ করা হয়ে গেছে দেখি। এছাড়া দুর্নীতির তদন্ত ভিজিলেন্সে মামলা থাকায় নিরুপায় হয়েছিলাম। নেমপ্লেট আছে, কাজ নেই। এভাবে গ্রামেগঞ্জে শত শত রাস্তা রয়েছে যেগুলো কাজ শেষ হয়েছে বলে বলছে সরকারি নথিপত্র। তো ব্লকে একটা ওয়ার্ড কালচার করি এই যে আমরা 4 বছর গত 4 বছর কাজও করতে পারছি এই পঞ্চায়েত ইলেকশনের আগে। দুইজন আছে, দুইটা যে কাজও আছে সব কমপ্লিটেড স্কিম। আর না কেস, আর না ইনকোয়ারি, আর না ভিজিলেন্স, আর না এন্টি করাপশন। আমরা লাখপালা পঞ্চায়েত ডিলিমিটেশন হইছে, ওয়ার লাগে 5টা ব্লক আছে অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার লাগে আমরা এখন নতুন 2টা ব্লক করছি। আর মিডিয়ার বন্ধু হল আছে না জানিয়া কোনো কথা কোয়া উচিত না, এর লাগে আমি হইয়ার বড় বড় সাংবিধানিক পদ থাকার পরেও ন্যূনতম জ্ঞান থাকা উচিত। জিপি এবং মিউনিসিপালিটিতে টাকা এলোকেশন হয় যেটা পপুলেশন প্যাটার্নে হয়, জিপির নাম্বার দেওয়া হয় না, মানুষের নাম্বার দেওয়া হয়। তো ও গরুবকলকে হইয়ার যারা এইসব কথা উঠায় যে হে গরুবকল, জিপির টাকা মানুষের মাথা গনিয়া হয়, জিপির নাম্বার গনিয়া হয় না। এর লাগিয়া বিভ্রান্ত না করার লাগে অনুরোধ করি। আমি একটা কথা দিছিলাম ব্লক এমএলএ হওয়ার পরে যে অন্তত আমি ডিস্টার্ব করতাম না, আমি সহযোগিতা করবো, যতক্ষণ পারি সহযোগিতা করবো, মন থেকে সহযোগিতা করবো। কোনো পঞ্চায়েত আগর পড়িও, আগর পঞ্চায়েত হল লোক, আগর জেলা পরিষদ হল লোক, চাহে মতর বিরুদ্ধ হোক, মতর পক্ষে থাকুক, আমার বিল থাকুক না থাকুক, জিপি সেক্রেটারি, জিআরএস, কোনো জিপি সেক্রেটারির ফোন নাম্বার আমার কাছে নেই, কেউর নাম্বার আমার কাছে নেই। ওই যে তারা ফোন করা, জিপি সেক্রেটারি ফোন, জিআরএস ফোন, সিএসপি, দান্দা পান্দা, এইসব 5 বছর হয়েছে না। এখন আমি জুড়াতে অনুরোধ করবো, আমরা এই 9টা জিপি, আমি এই ভিডিও যারা টেকনিক্যাল স্টাফ এমআই আলাদা বইছিলাম, জব কার্ডের পেমেন্ট প্রত্যেক জিপি দক্ষিণ চন্দ্র আজকে থেকেও জব ডিমান্ড দিই, যেটা পুরানা অনগোয়িং রয়েছে এটা কমপ্লিট করা লাগবে। নর্মস মিনিমাম 30%। প্রায় বাকি সব জিপি, অলমোস্ট সব জিপি নতুন স্কিম আরম্ভ হয়ে গেছে গিয়া, কাম জব ডিমান্ড দেওয়া হয়েছে, কাম চলে। আমরা আশা করি আর আগামী মার্চ মাসের ভিতরে সোনাইয়ের প্রত্যেকটা জিপি মেসিভ বৃহত্তর আকারে ছোট ছোট কাজগুলো হয়। গুয়াহাটির গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে বিজেপি জাতীয় কার্যকরী সভাপতি নীতিন নবীনকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটির গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী সভাপতি নীতিন নবীনকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নীতিন নবীন রাজ্য কর্মী সভা এবং রাজ্য কেন্দ্রীয় কমিটির সভায় যোগ দেবেন এবং 2026 সালের আসাম নির্বাচনের আগে বিজেপি কর্মীদের উৎসাহিত করবেন। ভারতীয় জনতা পার্টির বিজেপি জাতীয় কার্যকরী সভাপতি নীতিন নবীনজিকে গুয়াহাটি বিমানবন্দরে স্বাগত জানাতে পেরে আনন্দিত মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, নীতিনজি বিজেপি আসাম প্রদেশের রাজ্য কার্যনির্বাহী সভা এবং রাজ্য কোর কমিটির সভায় অংশগ্রহণ করবেন এবং আসন্ন নির্বাচনের আগে আমাদের কাজকে উৎসাহিত করবেন। ভাইটি মাজত লৈ লোৱা গাড়ীখন, গাড়ীখন মাজত লৈ যাব দিয়া না। জিন্দাবাদ
সীমান্তের ওপারে বাংলাদেশে চলমান অস্থির পরিস্থিতির প্রেক্ষিতে ত্রিপুরা সীমান্তবর্তী জেলাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে খোয়াই জেলায় পুলিশ ও বিএসএফের যৌথ টহল অভিযান অব্যাহত রয়েছে। দেখুন সবিশেষ। খোয়াই থানার এসআই মনোজিৎ দেববর্মার নেতৃত্বে খোয়াই থানার পুলিশ এবং 104 ব্যাটালিয়ন বিএসএফের সি কোম্পানির জওয়ানেরা পহরমুড়া থেকে গৌরনগর পর্যন্ত বিস্তীর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত যৌথ পেট্রোলিং চালাচ্ছেন। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সুরক্ষা বজায় রাখায় যৌথ অভিযানের মূল লক্ষ্য। শীত প্রবাহ এবং রাতের অন্ধকার উপেক্ষা করেই সীমান্তবর্তী গ্রাম, যোগাযোগ পথ এবং সংবেদনশীল এলাকাগুলিতে কড়া নজরদারি চালানো হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, পাচার কিংবা যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আগেভাগেই প্রতিহত করতে পুলিশ এবং বিএসএফ সমন্বিতভাবে কাজ করে চলেছে। প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতির উপর নজর রেখে আগামী দিনগুলোতেও এই যৌথ টহল অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে বলেও জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা ভূমাফিয়াদের দৌরাত্ম্যে ধলাই উপজেলার বরজালেঙ্গা ইস্ট জিপির জনগণ অতিষ্ঠ হয়ে উঠে পড়েছেন। দেখুন সবিশেষ। বড় বড় টিলাভূমি ধ্বংস করে চলেছে মাটি পাচারের বাণিজ্য। তাও এই মাটি ভারতমালা প্রকল্পের কাজে লাগছে না। কতিপয় ভূমাফিয়ারা নিজেদের ব্যবসার তাগিদে বড় বড় লরি দিয়ে মাটি পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। নরসিংহপুর থেকে বরজালেঙ্গা ইস্ট জিপির ডারপি কনকপুর সংযোগকারী গ্রামীণ সড়কটি দিয়ে দিন রাত মাটির লরি চলাচল করায় সড়কটি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এরপর এই ছোট্ট পরিসরে গ্রামীণ সড়ক দিয়ে দ্রুত গতিতে মাটি বহনকারী লরি চলাচল করায় স্কুল পড়ুয়ারা দুর্ঘটনার শিকার হচ্ছেন। এ নিয়ে স্থানীয়রা কাছাড়ের জেলা আয়ুক্ত এবং ধলাই উপজেলা আয়ুক্ত সহ বন বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করেছেন। স্থানীয়রা এবার বাধ্য হয়ে নরসিংহপুর থেকে ডারবি কনকপুর সংযোগকারী গ্রামীণ সড়কে খুঁটি পুঁতে ব্যারিকেড তৈরি করার পাশাপাশি শীঘ্রই এসব ভূমাফিয়াদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা আয়ুক্তের কাছে আর্জি জানিয়েছেন। তারা আমার ওখানে বারবার তারা অভিযোগ লইয়া যার যার মাটির গাড়ি লাগে বাচ্চা স্কুল যেতে পারে না, সেখানে এক বাড়ির 8-10টা তারা মুরগি মারি ফেলাই দিছে, কিছু কইলে তারা কিছু কয় না। এরপরে মানুষ চলাচল করতে পারেন না, ছোটো ছোটো বাচ্চারা আছেন তারা স্কুল যেতে পারে। সেই দিন একটা বাচ্চা মারিয়া আসলো, ওখানে জঙ্গলে ভরিয়া বাঁচিছে। তারপরে তারারে আমরা না করছি বলে এদিকে মাটি লইয়া যাইও না। তারা কালকে পরশুর থেকে কইতে তোমরা কিতা করে লইবা, আমরা আইনের আশ্রয় লইয়া কইয়া আজকে জোর জবস্তি আর বা মাটি লইয়া যা। এখন আমরা অতটুকু আমরা প্রশাসনের কাছে অনুরোধ যে আমরা যেভাবে সুন্দরভাবে চলতে পারি, কারণ আমরা যখন রাস্তা জায়গা দিছি, রাস্তা আমরা চলবার লাগিয়ে দিছি, তারা বিজনেসও লাগি না। তারা যখন মাটি কারবার করে তা 8 বিঘা 9 বিঘা টিল্লা লইয়া লইয়া তৈছে, কিন্তু ফরেস্টে জানেনি কেন আমরা জানি না, বা থানায় জানেনি কেন জানি না। তারা তো দাদাগিরি করে, তারা আইনের আশ্রয় লইছে, লইয়া তারা বলে মাটি নিয়ে। কারণ কোন আইনের আশ্রয় নিছে আমি ডিসি মহোদয়ের কাছে আমি বিনম্র অনুরোধ যে একটা তদন্ত করিয়া, বা হেমন্ত স্যারের কাছে এটাও অনুরোধ, আমরা এমএলএ স্যারের কাছে এটাও অনুরোধ যে তদন্ত করিয়া দেখতে দেন তারা কোন পারমিশনে মানুষের শান্তি দেন না মাটি লইয়া দিনে রাইতে মাটি টানে, রাত্রে তারা মাটি টানে, ঘর মানুষের বাড়ি ঘর চুরি হয়, এইসব চলে ইকানো। তারা আমরা কথা শুনে না, আমার ফাত্তাও দেয় না। তারা মাটি নিত, আমরা খিতা জনসাধারণ গিয়া আমরা স্বাভাবিক আমার বুট দিয়ে বানাইছো, আমার কাছে যাই, আমি মাতো গেলে তারা ওরকম উত্তর দেয়, তারা আমার আর দমকি দিয়ে যেন তারা আমরা দেখি লিখি। এই যে ছোট রাস্তার মাঝে তারা গাড়ি লইয়া যায়, আমরা স্কুলের ছাত্র লইয়া যাওয়া মুশকিল হয়ে যায়। একটা ছাত্র স্কুলে যেতে পারে না, সেদিন ছাত্রটা ওখানে পড়িয়া হয়েছে, জখম হয়ে গেছে। উপদ্রব করলে আমরা রাস্তার জায়গা নাই, বেটে স্কুল যাইবার এর গতি আমরা রাস্তা খাইছি, আমরা বাচ্চা লাগে গরুর বাচ্চা একটা মানুষের যা চলাফেরা মুশকিল হয়ে গেছে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের দীপুচন্দ্র দাসকে ধর্ম অবমাননার মিথ্যা অপবাদে নির্মমভাবে হত্যা করার বিরুদ্ধে এবং সে দেশের সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে শিলচরে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে ছাত্র সংগঠন AIDSO, যুব সংগঠন AIDO-YO এবং মহিলা সংগঠন AIMSS। দুপুর 12টায় উকিলপট্টি থেকে 3টি সংগঠনের কর্মী সমর্থকরা দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই।
মৌলবাদ নিপাত যাক, সাম্প্রদায়িক রাজনীতি ধ্বংস হোক ইত্যাদি স্লোগান দিতে দিতে শহরের রাজপথ পরিক্রমা করে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে পৌঁছান। বক্তারা বলেন, গত 18 ডিসেম্বর বাংলাদেশের বস্ত্র কারখানার শ্রমিক দীপুচন্দ্র দাসকে ধর্ম অবমাননার মিথ্যা অজুহাতে মৌলবাদীরা নৃশংসভাবে হত্যা করে। সভ্য সমাজের কোনো বিবেকবান মানুষ এই হত্যাকাণ্ডের ঘটনা দেখে চুপ থাকতে পারে না। প্রতিবাদ করছি। আমরা দেখেছি যেভাবে দীপু দাসকে হত্যা করা হয়েছে, সেটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমরা মনে করি বাংলাদেশ সরকার তার সঠিক পদক্ষেপ গ্রহণ করবে, দীপু দাসের বিভিন্ন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে। আমরা দেখছি বাংলাদেশে যেভাবে মৌলবাদের আঘাতে দীপু দাসের হত্যা হয়েছে, সেই ভারতবর্ষ আমরা লক্ষ্য করি সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ওদেরকে বিভিন্নভাবে মানুষ সন্দেহ করে গণপিটুনিতে হত্যা করা হয়। গণপিটুনিতে যাতে হত্যা না করা হয়, মানুষ যাতে আইন হাতে না নেয়, বিভিন্ন ধরনের বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও সাধারণ গরিব মানুষকে যাতে এইভাবে গণপিটুনিতে না মেরে আমাদের দেশে কোর্ট আছে, আইন আছে, সমস্ত জায়গায় আমাদের তাদেরকে বিশ্বাস রাখতে হবে। তার দ্বারা যে শাস্তি হবে তাদেরকে সেই শাস্তি ভোগ করতে হবে। কাউকে যেন গণপিটুনিতে হত্যা না করা হয়, তাদের দিকে আমাদের দেশের সরকার যাতে মানে সমস্তভাবে রক্ষা করে এবং তার আইন দিয়ে রক্ষা করার চেষ্টা করে, যাতে কোনোভাবে কোনো গণপিটুনিতে যাতে কোনো মানুষকে হত্যা না করে। মানুষকে বেঁচে থাকার অধিকার প্রত্যেকটা মানুষেরই আছে। তাই আমরা সরকারের কাছে দাবি জানাই যাতে সরকার সমস্ত জায়গায় সরকারের থেকে খেয়াল রক্ষা করে, যাতে মানুষকে নির্মমভাবে যাতে হত্যা করে। ফিরছে একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার গুরুচরণ কলেজের 1979 সালের প্রাক্তন ছাত্রদের সঙ্গে শিলচর ইনার হুইল ক্লাবের যৌথ উদ্যোগে বরখলার চন্দ্রনাথপুর, বিক্রমপুর, বাগান, 8 গ্রাম, নতুন লাইন, সোনাছড়া, পানিঘাট ও ইটখোলার দরিদ্র পরিবারে 235 জনকে কম্বল এবং 110 জনকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নিজেদের মধ্যে অর্থ সংগ্রহ করে এই উদ্যোগ সম্পন্ন হয়েছে। চা শ্রমিক, কৃষক ও দৈনিক মজুর পরিবারগুলো শীতের তাপদাহ সহ্য করছিলেন। স্থানীয়রা বলেন, এই উষ্ণ কম্বল আমাদের কষ্ট কেড়ে নিল। অতিথি হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত ও ডক্টর অনুপ কুমার দাস তালুকদার উপস্থিত ছিলেন। শিবব্রত দত্ত বলেন, এই উদ্যোগ ভূয়সী প্রশংসনীয়। ছাত্রছাত্রীরা সমাজে প্রতিষ্ঠিত হন। ডক্টর দাস বলেন, পুরনো বন্ধুত্ব আজ সমাজসেবায় রূপ নিয়েছে। ক্লাবের সভাপতি অনু পাঠুয়া, জেলা চেয়ারম্যান পিঙ্কি আগরওয়াল, সম্পাদক ঋতু আগরওয়াল এবং প্রাক্তন ছাত্ররা অমলেন্দু দে, সুমিত ভুইয়া, প্রদীপ পাটুয়া প্রমুখ অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রদীপ দত্ত রায়। সোসাইটি কর্ণধার মানে রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি চলছে কিন্তু সুপ্রদীপ দত্ত রায়ের নেতৃত্বে। এবং আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি গুরুচরণ কলেজের 79 ব্যাচের যারা সায়েন্সের স্টুডেন্ট ছিল, ওরা একটা কলেজে একসাথে পড়াশোনা করতো। এই যে ছেলেগুলো আছে, ছেলে না এখন বড় হয়ে গেছে, কোনো সময় ছেলে ছিল, এখন বড় বয়স্ক হয়ে গেছে, ওরাও রিটায়ার্ড। ওরা কলেজে একসাথে পড়তো, শিলচরে একটা কলেজে সায়েন্স নিয়ে পড়াশোনা করতো ওরা।
উনিও পড়তো, এরা সবাই। এদের উদ্দেশ্য কি, যে আমরা জীবনে একটা কিছু পেয়েছি, কিসের মাধ্যমে পেয়েছি? পড়াশোনা করে। আর জীবনে প্রতিষ্ঠিত হয়েছি, এখন সমাজের কাছে আমারও কিছু দেওয়ার আছে। এইটা है मेरी कि आप लोग ने इतना मेहनत करके सब बच्चों लोगों को पढ़ा रहे हो, तो आप लोग से यही गुजारिश है कि आप लोग सबको अच्छे से पढ़ाओ लिखाओ, कि बोले कि एक अच्छे इंसान बने, बड़े होके आप सबका मान सम्मान करे। और यही सब आप लोग के ऊपर बहुत कृति क्योंकि बहुत आप लोग इतना मेहनत कर रहे हो बच्चों के ऊपर, ऐसा ही आप लोग करते रहे तो हमारे आज भारत के बच्चे बहुत अच्छे बने। यही मेरी तमन्ना है कि सबको अच्छे से रहे, अच्छा से सब अच्छे बच्चे अच्छे काम करें। আমরা এখানে আজকে সমবেত হয়েছি আমাদের সব বন্ধুরা 1979 গুরুচরণ কলেজের পিউ সায়েন্স ব্যাচের আমরা প্রাক্তনী। আজকের ইভেন্টে আমাদের গুরুচরণ কলেজের প্রাক্তনী এবং ইনার উইল সংস্থার সঙ্গে যৌথভাবে আমরা এই চন্দ্রনাথ প্রোগ্রামে একটা সাহায্যের হাত বাড়িয়েছি। আমাদের সংগঠন বিভিন্ন সময় আমরা আমাদের সামর্থ্য মতো আমরা বিভিন্ন ইভেন্ট করে থাকি, প্রতি বছরই করি। আজকে যেটাতে আমরা যে বাচ্চারা আছে যাদের আমরা মানে সাহায্য করতে চাই, এরা তো পড়াশুনো করে একটা সংস্থার সঙ্গে জড়িত এবং এদের এই শীতের দিনে যাতে কষ্ট না হয় এই জন্য আমরা ওদের কিছু কম্বল এবং সোয়েটার এগুলো বিতরণ করতে এসেছি। নমস্কার। বিজেপি দলের কাছাড় জেলার বরখোলা বিধানসভা সমষ্টির সম্ভাব্য টিকিট দাবিদারকে তালিকায় এবার উঠে এলো এক নতুন নাম। দীর্ঘদিন ধরে বরখোলা সমষ্টিতে সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের পাশে থাকা স্বনামধন্য আইনজীবী তন্ময় পুরখায়েস্ত বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তিনি নিজেই বিষয়টি প্রকাশ করেন। আমি যখন ত্রৈলোক্যনাথ ইলেকশনে দাঁড়িয়েছেন তখন থেকে শুরু করে লাস্ট অমলেন্দু দাসের ইলেকশন পর্যন্ত আমরা প্রত্যেক সময়ে ভারতীয় জনতা পার্টির সাথে অঙ্গাঙ্গিভাবে আমরা কাজ করেছি, কিন্তু কোনো সময় বরখলার এমএলএ বা এই ধরনের কোনো পদাধিকারী হওয়ার উদ্দেশ্য নিয়ে কোনো সময়ই করিনি। কিন্তু এখন যে পরিস্থিতি বরখলার, যে এক নেতৃত্বহীন অবস্থা, এই নেতৃত্বহীন অবস্থাতে আর বরখলা যেভাবে 25 বছর পিছিয়ে গেছে, সেইখানে যদি সামনের দিকে না দাঁড়াই তাহলে বরখলাকে আগের মতো পরিস্থিতিতে আনা যাবে না। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা মধুরাঘাটে সেতু নিয়ে অনেক আন্দোলন করেছি। বরখলা, পূর্ব বরখলার প্রায় শয়ে ছেলেরা আমরা আন্দোলন করেছি এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এইখানে মধুরাঘাটে বরাক সেতু হয়েছে এবং এইখান থেকেই আমাদের কথা উঠেছে, যেহেতু বরাক সেতুর দাবিও সরকার আমাদের করেছেন, তাহলে আমরা কেন ফ্রন্টে এসে বরখলাকে আরও বেশি উন্নয়নের জন্য নিয়ে যাব না, সেটা কথা নিয়ে এখান থেকে কথা শুরু হয়েছে এবং এই কথার থেকে কথা হতে হতে অনেক জায়গায় অনেক ধরনের মিটিং, অনেক ধরনের আলোচনা সভা হয়েছে এবং এই আলোচনা সভার মাধ্যমে সবাই স্থির করেছেন যে এইবার তন্ময় পুরকাইস্তকে বরখলার দাবিদার হিসাবে আমরা এগিয়ে নিয়ে যাব। আমি 100% আশাবাদী। আমি ভারতীয় জনতা পার্টির সব পদাধিকারীদের সঙ্গে কথা বলেছি এবং বরখলার প্রত্যেক অঞ্চলের যারা সিনিয়র ব্যক্তিরা আছেন আমাদের সাথে পরিচিত, প্রত্যেকের সাথে আমি কথা বলেছি এবং ওদের প্রত্যেকের কাছ থেকে একই কথা পেয়েছি যে আপনি এগিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি। বিগত দিনেও যেরকম ছিলাম আগামী দিনেও থাকব। আপনি এমএলএ না হয়ে বরখলার জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, আপনি এমএলএ হলে বরখলার বিরাট ধরনের উন্নতি হবে, সেই আশা নিয়ে ওদের কাছ থেকে আমি আশীর্বাদ পেয়ে আমি বরখলার জন্য এগিয়ে এসেছি। এর জন্য আমি 100% আশাবাদী যে বরখলার আগামী 2026-এর টিকেটের জন্য আমার নামই সর্বপ্রথমে আসবে। শিলচর নরসিংটুলা ময়দানে গতকাল বড়দিনের সন্ধ্যায় বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটির 28তম চিত্রশিল্পী মেলার উদ্বোধন হয়। আমন্ত্রিত অতিথিরা মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে এই চিত্রশিল্প মেলার উদ্বোধন করেন।
শিল্পমেলাটি প্রতিদিন দুপুর 12টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকবে এবং 28 ডিসেম্বর পর্যন্ত চলবে। 4 দিন ব্যাপী এই শিল্পানুষ্ঠানের শিল্পী, শিক্ষার্থী ও শিল্পীপ্রেমীদের এক মিলন মেলায় পরিণত হতে চলেছে। শিল্পমেলাতে দর্শনার্থীদের জন্য থাকছে চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী, বসে আঁকো, আলপনা, রঙ্গোলি ইত্যাদি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই চিত্রশিল্প মেলার বিষয় নিয়ে কলকাতা থেকে আগত চিত্রশিল্পী তথা আর্ট ইউনিভার্সের ডিরেক্টর অভিজিৎ রায় চৌধুরী বক্তব্য রাখেন। তার মধ্যে ছবি হচ্ছে একটা প্রাণবন্ত জীবন। বহু দূর থেকে ভালোবাসার টানেই হয়তো এখানে আসি। আপনারা প্রত্যেকেই জানেন যে বিশ্বের একটা শ্রেষ্ঠ মেলার মধ্যে পৌষ মেলা, যার সঙ্গে প্রায় 30 বছর ধরে আমি যুক্ত। কালকে ওখানে পরশুদিন উদ্বোধন করার পর আমি যখন এইখানে চলে আসছি, ভাইস চ্যান্সেলর নিজে বলছেন, কি ব্যাপার, আপনি এত বড় মেলার দায়িত্ব নিয়ে ওখানে কোথায় চলে যাচ্ছেন? আমি বললাম, মেলা এখানে আছে, লক্ষ লক্ষ মানুষ আছে, আপনারা অনেকে আছেন, কিন্তু এই বরাক উপত্যকার যে ভালোবাসা, সেটা কিন্তু আমার এখানের থেকে অনেক বেশি গুণ ওখানে, বলেই এই 1000 কিলোমিটার পরিক্রমা করেও আমি ওই মেলায় পৌঁছে যাচ্ছি। এটাই আমার মেন। আজ বরাক উপত্যকাকে ভালোবাসি, বাক্সকে ভালোবাসি বলেই দীর্ঘদিন অনেকবার এমন সময় হয়েছে যে বহুত কষ্ট করেও এখানে এসেছি শুধু মন এবং প্রাণের ভালোবাসার জন্যে। আমি মনে করি যে এই মেলায় আগের বার যখন মুক্ত আকাশ ছিল না, একটা ঢাকা পদ্ধতির মধ্যে ছিলাম, কিন্তু মেলা জমে উঠেছিল। এবছরও হবে। এবছর মুক্ত আকাশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রং বেরঙের উজ্জ্বল অনেক নক্ষত্র। যে সব নক্ষত্র আমরা নিচের মধ্যেও দেখতে পাই, প্রত্যেকটা দুটো চোখের মধ্যে জ্বলে উঠছে অনেক অনেক রং বেরঙের তুলির টান, যারা আগামী দিনের আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের পথ চলার মহির। আগামী 28 ডিসেম্বর রবিবার উদ্ধারবন শ্রী রামকৃষ্ণ সারদা সেবা সমিতির শ্রী রামকৃষ্ণ মন্দিরে শ্রী শ্রী সারদা মায়ের 173তম পুণ্য জন্মোৎসব মহাসমারোহে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে উদযাপিত হবে। মায়ের উৎসবকে কেন্দ্র করে উদ্ধারবন ফাটিগ্রামে অবস্থিত মায়ের মন্দিরকে সাজিয়ে তোলা হচ্ছে। চলছে জোর কদমে প্রস্তুতি। বৃহস্পতিবার মায়ের উৎসবের প্রস্তুতি সম্পর্কে CNN24-এর সাংবাদিক নিহার কান্তি রায়কে জানালেন শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবা সমিতির নতুন সভাপতি দেবতোষ সেন। উপস্থিত ছিলেন অন্যান্য কর্মকর্তারা। আমাদের প্রস্তুতি পর্ব এখন প্রায় শেষের পথে। শ্রী শ্রী সারদা মায়ের 173তম জন্ম উৎসব প্রতি বছরের মতো এবারও আমরা পালন করতে চলেছি। আমাদের উৎসবের প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে এখন চলছে। আমাদের এবারে প্রায় 3,500 লোকের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এবার আমাদের অন্নভোগ দেওয়া হবে। অন্নভোগের মাধ্যমে আমরা ভক্তদের প্রসাদ বিতরণ করব। আর এই প্রসাদ বিতরণ শুরু হবে 12:30 হতে। 12:30 হতে প্রসাদ বিতরণ শুরু হবে এবং সন্ধ্যায় আরতি ও শ্রী শ্রী মায়ের জীবন আলোচনা হবে। আর রামকৃষ্ণ মিশনের মহারাজদের উপস্থিতিতে 11:30টায় শ্রী শ্রী মায়ের জীবনাদর্শ সম্বন্ধে বলবেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক শ্রীমৎ স্বামী দমদীশানন্দজি মহারাজ থাকবেন। আর শনিবার দিন অধিবাস হবে সন্ধ্যা 5 ঘটিকায়। আর 5:30 ঘটিকায় 6টায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠানের একটা ব্যবস্থা আছে শনিবার দিন। আর 28 ডিসেম্বর মঙ্গলারতির মাধ্যমে শুরু হবে এবং সন্ধ্যা 7 ঘটিকায় উৎসবের সমাপ্তি হবে। এই অনুষ্ঠানে আমাদের আশেপাশে যত সংগঠন আছে, রামকৃষ্ণ সারদা মায়ের যত সংগঠন আছে, সকলকে আমাদের আশ্রমের তরফ থেকে আমরা
আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন এই উৎসবে, এসে আনন্দ উপভোগ করুন এবং প্রসাদ নিন। এবং আশেপাশে বলতে আমাদের এই অঞ্চলের যে সমস্ত সংগঠন ছাড়াও শিলচরের যারা আছেন তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন এই উৎসবে। আপনাদের উপস্থিতিতে এই উৎসব সর্বাঙ্গে সুন্দর হয়ে উঠুক। ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর 101তম জন্মদিবস সুশাসন দিবস যথাযোগ্য মর্যাদার সহিত পালন করল বিজেপি বড়জালেঙ্গা মণ্ডল। দেখুন সবিশেষ। এদিন বিজেপি বড়জালেঙ্গা মণ্ডল কার্যালয়ে মণ্ডল সভাপতি অজয় দেবের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে বড়জালেঙ্গা ব্লকের অধীন সোনাছড়া গাঁও পঞ্চায়েতের নির্বাচিত গাঁও পঞ্চায়েত সহ সভানেত্রী শ্রীমতী স্বপ্না আকুর সহ মোট 25 জন কংগ্রেস নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। বিধায়ক নিহার রঞ্জন দাস এদিন নবাগতদের ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান রাখেন। বড়জালেঙ্গা ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী বুলটি দেব, বিজেপি কৃষক মোর্চার জেলা সহ সভাপতি হরিপদ রাহা, বড়জালেঙ্গা মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন আজ 25 ডিসেম্বর ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন। আজকে আমাদের দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে বড়জালেঙ্গা জিপি থেকে 22 জন ও সোনাছড়া জিপি থেকে 3 জন, সোনাছড়া জিপির ভাইস প্রেসিডেন্ট সহ কংগ্রেস ত্যাগ করে আজকে আমাদের দলে যোগদান করেছে এবং ওনাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাই। ভারতীয় জনতা পার্টির পরিবারে সবাইকে স্বাগত। প্রতি বছরের মতো বৃহস্পতিবার সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত শিলডুবি ত্রিমুখী মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার 69তম বাৎসরিক ওয়াজ মহফিল ও দোস্তার বন্দি অনুষ্ঠিত হয়। এই মহফিলে আমন্ত্রিত প্রধান বক্তা হিসেবে পশ্চিমবঙ্গ থেকে আগত হজরত মৌলানা নাসিরুদ্দিন চাঁদপুরি সাহেব বক্তব্য রাখেন। আল্লাহ নবী ফরমাইলেন এক জমানা আইব ইমান রে বাসানি ওয়ালা মুশকিল হইব, জেলা আতর মধ্যে আগুনির আংড়া লইয়া আটা ইয়া রাখা জেলা মুশকিল হইব, ইমান বাসানি ওয়ালা মুশকিল হইবে। এই জমানা আইতো না, এই জমানা আই গেছে। আল্লাহ নবী ফরমাইলেন ওয়ালা এক জমানা আইব ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। সকালে মুসলমান হইয়া উঠিব আর বিকালে কাফির বনিয়া ঘুমাইব। আজকে আমাদের এই মাদ্রাসায় 18 জন হাফিজ, এদেরকে আমরা পাগড়ি বরণ করব। তারা পুরো এই সম্মাননা যেটা হাফিজানা শেষ করার কারণে এটা আজকে তারা এই পাগড়িটা পাবে। আগামী দিনে আমরা মৌলানা বিভাগে আমাদের সেই মৌলানা এখানে পাগড়ি দেওয়ার উপযুক্ত পরিবেশ এখনো আমাদের মাদ্রাসায় নাই। আমরা আগামী বছর এই পাগড়ি দেওয়ার জন্য এখানেও মৌলবী পরিপূর্ণভাবে মৌলবী এখান থেকে তৈয়ার হইয়া বাইর হওয়ার জন্য আমরা এই ব্যবস্থা আগামী বছর আস্তে আস্তে নিতেছি। আগামী দিনে আমরা এটার প্রচেষ্টা চালাইয়া যাইব। আজকে আমাদের এই মাদ্রাসায় সকাল 10 ঘটিকা থেকে অনুষ্ঠান চলিয়া আসিতেছে। বিভিন্ন আলিম উলামাগণ এখানে এসে ওনাদের মূল্যবান বয়ান দিতেছেন। বর্তমানেও চলিতেছে, 12টা অবধি এটা চলবে। আমরা আগামী দিনের যে উদ্যোগ যেটা হাতে নিয়েছি সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা এলাকাবাসী এবং সমাজের প্রত্যেক স্তরের জনতার কাছে আমরা এই মাদ্রাসার সাহায্য সহযোগিতা কামনা করি। সাহায্য সহযোগিতা ছাড়া এই মাদ্রাসাকে আমরা আমাদের পক্ষে আগ বাড়িয়ে নেওয়া সম্ভব নয়। এই বলে সবাই সাহায্য সহযোগিতা কামনা করে আগামী দিনে মাদ্রাসা চালানির পক্ষে সাহায্য করার জন্য। তৃতীয় সন্তানের জন্মের তারিখ নিয়ে ভুল তথ্য দিয়েছিলেন, তাই এবার বাতিল করা হল কাছাড়ের সুনাই স্বাধীন বাজার জিপির 6 নম্বর গ্রুপ সদস্যা দিলারা বেগম লস্করের পদ। কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব এক নির্দেশে তার মেম্বার পদ বাতিল করেছেন। 120 ভোটের ব্যবধানে তিনি হারিয়েছিলেন আরেক হালিমা বেগম লস্করকে। বুধবার একটি স্পিকিং অর্ডার জারি করেন দিলারার সদস্য পদ খারিজ করেন কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব। প্রতিবেশী রাষ্ট্র বা বাংলাদেশি ন্যাক্কারজনক ঘটনার পর এবার দেশের অসম রাজ্যের কার্বি আংলং জেলায় সংঘটিত নরকীয় কাণ্ড। সংখ্যালঘু হিন্দু যুবক দীপক দে ও সুরজ দেকে নৃশংস হত্যাকাণ্ড।
এদিকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে পাশবিক ঘটনার পর অসমের কার্বি আংলং জেলায় বর্বর আক্রমণের প্রতিবাদে রাজপথে নামলেন করিমগঞ্জ জেলার কংগ্রেস পদাধিকারীরা। শুক্রবার কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে মোমবাতি মিছিল বের করা হয়। হাতে হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে সড়কের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শহরের এওসি পয়েন্ট স্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তির সামনে সবাই জড়ো হয়ে কার্বি আংলং জেলার অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র বিরোধিতা করেন। আমরা বিচার চাই, সনাতনীদের নিধন যজ্ঞ বন্ধ করতে হবে ইত্যাদি স্লোগানে সরগরম করে দেন প্রতিবাদ চত্বর। জেলা কংগ্রেস সভাপতি তাপসকান্তি পুরখায়স্ত, জেলা কংগ্রেস মহিলা সভানেত্রী মমতাজ বেগম সহ অন্যান্যরা মিডিয়ার ক্যামেরায় ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাৰ ভাৰতবৰ্ষ যে বাৰ্ষিক সংখ্যালঘু তেওঁলোকৰ ওপৰত যি অত্যাচাৰ নামি আহিছে বা আমাৰ ধৰ্মীয় সংখ্যালঘু আমাৰ ভাৰতবৰ্ষত যি অত্যাচাৰ নামি আহিছে, আমাৰ ভাৰতবৰ্ষৰ চৰকাৰত বৰ্তমানে বিজেপি চৰকাৰ, কিন্তু তেওঁলোক এইবোৰ যে অত্যাচাৰ নামি আহিছে আজি বাঙালীৰ ওপৰত, আজি আপোনালোকে দেখিছে বিভিন্ন ঠাইত কেনেকৈ বাঙালী বাৰ্ষিক সংখ্যালঘু আজি নিৰ্যাতিত হৈছে। আজি পাৰ্শ্বৱৰ্তী বাংলাদেশত ধৰ্মীয় সংখ্যালঘু দীপক দাস তাক যেভাবে নারকীয়ভাবে হত্যা করিলে এই হত্যার তীব্র নিন্দা আমি করছি এবং আমি বিচাৰো গোটেই পৃথিবীর বার্ষিক সংখ্যালঘু হোক ধর্মীয় সংখ্যালঘু হোক এটা সরকারের এইটো দায়িত্ব থাকে সংখ্যালঘু নিরাপত্তা প্রদান করা, কিন্তু আমার ভারতবর্ষের বিজেপি সরকারে আমার দেশের যে ভাষিক সংখ্যালঘু আজি বাঙালি তেওঁলোকক যি অত্যাচার নামি আহিছে আজি গোটা দেশের বিভিন্ন ঠাই তার উপর কি পদক্ষেপ গ্রহণ করেছে এইটো আমার দেখার কথা, কিন্তু আজি তেওঁলোকে এইবোৰ কর্ণপাতি নকৰে। প্রতিদিন যি অত্যাচার হয়েছে আমার দেশত ভাষিক সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘুর উপৰত তার উপর কি করেছে বিজেপি সরকারে? আজি বাংলাদেশের যেটো করেছে এইটো এটা দেশের তার যে এটা সরকারের দায়িত্ব থাকে যে তার ধর্মীয় সংখ্যালঘু তার বাহিক সংখ্যালঘু নিরাপত্তা প্রদান করা, এইটো ব্যর্থ হয়েছে বাংলাদেশ সরকার। আমি তীব্র নিন্দা করছো আর আমি এইটো বিচাৰো আজিৰ কৰ্মসূচীৰ পৰা যে অবিলম্বে যাতে দোষী যিবোৰ আছে তেওঁলোকক যাতে আইনৰ আওতায় আনা হয় এবং তেওঁলোকৰ বিচাৰ যাতে অবিলম্বে করা হয়। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।